কে তুই আমার পাশে শুয়ে আছিস? কি বলছিস? আমি তো দাদা। দাদা? আমার তো কোনো দাদা নেই, আমি তো মানুষই নই। এবার তোকে আমি খুন করব। আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তিরোলের বালা। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার আমাদের টিম হরর ভার্স। শুনতে থাকুন আজকের গল্প তিরোলের বালা। মার্টিন কোম্পানির ছোট লাইন গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে। এখনো ছাড়বার ঘন্টা পড়েনি। এ নিয়ে গাড়ির লোকজনের মধ্যে নানা রকম মতামত চলছে। 4টে বাজে, এখনো তো গাড়ি ছাড়বার নামটি পর্যন্ত নেই। কখন বাড়ি পৌঁছবো ভাবুন তো। ধুর, এদের কাণ্ড এরকম। আসুন না সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বড় গেছে স্টেশনে দুটো ট্রেনের লোক এক ট্রেনে পড়লে দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই, তাও কদমতলা এলো 1 ঘন্টা লেট। ওই অফিসের সময়টা একটু টাইম মতো যায়, তারপর প্রায় সব গরুর গাড়ির সমান। কি ভুল যে করেছি মশাই, এই লাইনে বাড়ি করে রিটায়ার করলাম। কোথায় বাড়ি করি আমার শ্বশুর মশাই বললেন তার গ্রামে বাড়ি করতে। সে কোথায় মশাই? এই প্রসাদপুর, যেখানে প্রসাদপুরের ঠাকুর আছে। মেয়েদের ছেলে বলে না হলে মা তুলে নিয়ে আসে। হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা হবে, পাড়াগা জায়গা, শ্বশুর বাড়ি সবাই রয়েছেন। তখন কি মশাই জানি 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলুম। দেখছি যেমনি ম্যালেরিয়া তেমনি যাতায়াতের কষ্ট। 25 মাইল আসতে 25 খেলা খেলছে এই স্টুপিড গাড়িগুলো। 25 কি স্যার, 3-25 75 খেলা বলুন। আমারও পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছে নরোত্তমপুর। ডেইলি প্যাসেঞ্জারই করি, কান্না পায় এক সময়। আমি যাচ্ছিলাম চাপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে আমার ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারে আমার এক মাসিমা থাকেন। মেসো মশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে সেখানে চলেছি। যেরকম এরা বলছে তাতে কখন সেখানে পৌঁছবো কে জানে। কামরার এক কোণের বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলাগাছাভাবে বাঁধা। সে জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পুটলি, আলু, মাছের পুটলি হাতে ডেলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোঁচর কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কারও শোনা যাচ্ছে। ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে 2 হার্স, নো ট্রাম, 3 স্পেডস। যখন জঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা যায়। জঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারে তাল গাছগুলোর গায়ে রাঙা রোদ। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি খালি হয়ে গেল। একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চিতে দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণে ডেলি প্যাসেঞ্জারদের গল্প গুজব শুনতে শুনতে আসছিলাম বেশ। এখন তারা সবাই নেমে গিয়েছে, আমি প্রায় একাই। এখন স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিত নয়, সে তো বেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি, ভাই বোন কিংবা মামা ভাগ্নে? মেয়েটি বেশ সুন্দরী,
ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাককে, আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তার নেই ঠিক। সন্ধ্যা তো হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল, পথও সুগম নয়। ট্রেন আটপুরে এসে দাঁড়ালো। জঙ্গিপাড়ার পরের স্টেশন, তারপর ছাড়ল। বড় বড় ফাঁকা রাড়দেশের মাঠে সন্ধ্যা নেমে এসেছে। লাইনে ধারে কচ্ছিত ক্ষুদ্র ক্ষুদ্র চাষাগা, লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রামও হাট ভেঙে লোকজন ধামা চেঙ্গারি মাথায় ফিরছে। আবার মাঠ, আম গাছের মাথায় কালো বাদুর উড়ে এসে বসছে। খালের ধারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার সহযাত্রীদের দিকে তাকালাম। দুইজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুইজনেই জানলার বাইরে চেয়ে রয়েছে। একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোই ঠিক। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর দুটো স্টেশন গিয়ে রাট দেশের অঁচপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়েছে। এই দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সে অঞ্চল নিতান্তই খাপছাড়া ও অনুপযোগী। যাকে, আমার কেন ওসব ভাবনা? পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা গিয়েছে। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রার দেশের মাঠের উপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়িও আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসোমশাইয়ের চিকিৎসার জন্য মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে। ধনে প্রাণে না মরা পড়ি শেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বলল, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারবেন স্যার? নদী প্রায় 8 মাইল। নৌকা পাওয়া যায় খেয়াল? এখন নদীতে জল কম, নৌকো বোধহয় পেয়ে যাবে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞেস করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। বিশেষ কেউ নামলো উঠল না। ছোট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞাসা করলে, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? আমি ওর দিকে চেয়ে বললাম, কি গাড়ির কথা বলছেন? এই যে কোনো গাড়ি, মোটর বাস কি ঘোড়ার গাড়ি? লোকটা বলে কি? এই অজপাড়াগায় ওদের জন্য মোটরের বন্দোবস্ত করবে কে? বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়াগা জায়গা, রাস্তাঘাট তো নেই। এবার ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম। কিন্তু যুবকটি পর মুহূর্তে আমার সেই কৌতূহল মেটাবার পথ পরিষ্কার করে দিল। জিজ্ঞেস করল, ওখান থেকে তিরল কত দূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইল। তিরল যাবেন নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি। আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 500 ক্রোশের কম নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে এসে বললে, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো। তবে ইলপমেন্টই হবে, যা আন্দাজ করেছিলাম। কিন্তু তিরলেই কেন? সেখানে তো লোকে যায় অন্য উদ্দেশ্যে। বললুম, হ্যাঁ বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে গলার সুর নামিয়ে বললে, ওকেই নিয়ে যাচ্ছি তিরল, পাগলা কালীর বালা আনতে। ওর জন্যই। আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল বালা পরা। বাধা দিয়ে বললাম, মেয়েটি কি? চুপ করে আছে প্রায় 2 মাস, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে। সামনে রাখা কঠিন। এত রাত যে হবে বুঝতে পারিনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূর নয়। আপনারা আসছেন কোত্থেকে? সে অনেক দূর থেকে স্যার,
ধানবাদের কাছে সলায়টি কলিয়ারি। এদিকের খবর কিছুই জানি না। লোক যেমন বলেছে তেমনি শুনেছি। কি করি এখন? ওই মেয়ের সঙ্গে বিদেশ বিভু জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে। চুপ করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটি, ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত উপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরও কি সুন্দর যে দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্যে দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটল বলে মনে করবার কারণ নেই। এক চাপাডাঙ্গাতে কোথাও থাকা, কিন্তু পাড়া গায়ে অপরিচিত লোকেদের বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাত্রে আশ্রয় দেওয়ার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, চাপাডাঙ্গাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাত্রে? তার চেষ্টা দেখব। না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না। তাহলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারো কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারেও ভীষণ ক্ষেপে উঠতে পারে। সে ভরসা করি না স্যার। ওর সেই মূর্তি দেখলে আমি ওর দাদা, আমি পর্যন্ত দস্তর মতো ভয় পাই। সে না দেখাই ভালো। ও অন্য মানুষ হয়ে যায় একেবারে। চাপাডাঙ্গাতে স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ঘনিয়ে আসেনি, তবে কৃষ্ণ চতুর্দশীর রাত্রি। অনুমান করা যায় কি ধরনের হবে আর একটু পরে। চাপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের বাড়ি ঘর বেশি নেই, খান কত বিচুলি ছাওয়া ঘর। অধিকাংশ পান, বিড়ি, মুড়ি মুড়কি কিংবা মুদিখানার দোকান, একটা সাইকেল সারানোর দোকান, একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার এক পাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপাশে 2-1খানা চাষাভুষো লোকের ঘর। আমরা টিকিট নিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনে 2-3খানা ছোওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটা কমে গেল। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদীর ধার পর্যন্ত তারা যায়, নদীর পার হওয়ার উপায় নেই, গরুর গাড়ি, তখন আমি আর আমার সঙ্গীটিকে বললাম, কি আর করবেন, নয়তো স্টেশনেই থাকবেন রাত্রে? না স্যার, কাল অমাবস্যা, আমায় তিরল পৌঁছতেই হবে। এখানে থাকলে কাজ হবে না। আপনি আর একটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন তো? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসোমশাইয়ের অসুখ, সেখানে পয়সা কড়ি নিয়ে যত শিগগিরই হয় পৌঁছানো দরকার। এদিকেই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কের তরুণী ভাগিনী, ছেড়েই বা এদের দিই কি করে? এই অন্ধকার রাত্রে তা হয় না, সঙ্গে যেতেই হবে। মেসোমশাই অদৃষ্টে যাই ঘটুক। গরুর গাড়ি গাড়োয়ানারা কিন্তু ভরসা দিল। তিরলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় একটু খোঁজ করলে। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয় ভীতি কিছু নেই। নদীর খেয়া থেকে বড়জোর 2 ঘন্টার রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছাওয়ালা গরুর গাড়িতে আমরা 3 জন এলাম। সারা ট্রেনে মেয়েটি কথা বলেনি, অন্তত আমি শুনিনি। 6-এর মধ্যে বসে সে প্রথম কথা কইল। যুবকটি দেখে চেয়ে সে বলল, দাদা, আমার শীত করছে, তোমার শীত করছে না? সুন্দর গলার স্বর, যেন সে তার ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে চাইলাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃষ্ট নিয়েই জন্মেছে? বললাম, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে তো, সঙ্গে কিছু আছে গায়ে দেওয়ার? যুবকটি বললে, না, গায়ে দেওয়ার কিছু ধরুন এ বৈশাখ মাসে তো আনিনি। বিছানায় চাদরখানা পেতে গাড়িতে বসেছিলাম, ওখানা গায়ে দে। কি নদী দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। আমিই বললাম, দামোদর নদী।
মেয়েটি এবার আমার মুখের দিকে ফিরিয়ে বললে, বল্লভপুরে যে দামোদর, আমি জানি খুব বড় নদী, তাই না দাদা? ছেলেবেলায় দেখেছি। যুবকটি আমায় বললে, দামোদরের ধারে বল্লভপুর বলে গ্রাম, বর্ধমান জেলায়। সেখানে আমার মামার বাড়ি কিনা। পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে দুবার গিয়েছিল ছোটবেলায়। তারপর খেয়াই নদী পার হওয়ার সময় পূর্ণিমার দাদাকে বললে, ভয় করছে দাদা, ডুবে যাবে না তো? ও দাদা, নৌকা দুলছে যে। ডুবে যাবি কেন? চুপ করে বসে থাক, দুলছে তাই কি? ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটা ভালো, সে আমাদের অবস্থা দেখে বললে, দাঁড়ান বাবু মশাইরা, শামকুড়ের গোয়ালপাড়ায় গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকোতেই বসুন। দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো। এরপরে আমার দিকে চেয়ে বললে, আপনিও খান, খাবার অনেক আছে। ওর দাদা বললে, হ্যাঁ হ্যাঁ, দে না, ওকে দে, তুইও খা। কিছু তো খাসনি, পৌঁছতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুটলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিল। বললে, দেখ তো দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? আমি বললাম, এ কোথাকার মিহিদানা? বর্ধমান থেকে কেনা, আসবার সময় নিয়েছিলাম, খারাপ হয়নি তো? দেখুন তো মুখে দিয়ে। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটা সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর উপর নৌকোতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিত তরুণীর সঙ্গে খাবার খাবো এভাবে। এমন একটা শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদর বিস্তৃত বালির চরে এসে হাজির হলো। তিরল যাওয়ার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গাড়োয়ান বললে, বাবু ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি। গাড়ি গাঁয়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যায়, বেশি দেরি হবে না বাবু। শামকুর গ্রামের মধ্যে গাড়ি ঢুকলো। আমবাগান, বাঁশবাগান, লোকের বাড়ি ঘরে পেছনে দিয়ে রাস্তা, ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত ও পাট ক্ষেত। মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহু দূর চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল খুব কম। পূর্ণিমামায় বললে, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে প্রায় 2 ক্রোশ দূরে। আপনাকে আমরা অনেক কষ্ট দিলাম তো। কি আর কষ্ট, আপনারা কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়ি তুলে দিয়ে আমি মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষের হাসির ফোয়ারা ছুটিলে দিল। কি আর কষ্ট, হ্যাঁ না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দে। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করলে। এমন হাসি কোনোদিন আমি হাসতে দেখিনি, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এ অপ্রকৃতিস্থের হাসি। স্থির মস্তিষ্ক মেয়ে হলে এ ধরনের হাসতে পারত না, অন্তত এই জায়গায়, এই অবস্থায় তো নয়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার ঘা টিপলে। ব্যাপার কি? আমার ভয় হলো। মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথা তার মনে কিভাবে সাড়া জাগবে। যখন জানি না তখন একদম কথা না বলাই নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়ে এসেছিল এই পৃথিবীতে, যে তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি তাতে মনে আনন্দ না এনে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কথা বললেন না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরু গাড়ির আপন মনে চলছে। বোধ হয় আমার একটু তন্ত্রাবেশ হয়ে থাকবে।
হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। গাড়ির ছোঁয়ের মধ্যে অন্ধকার। আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী এবং তার দাদার মধ্যে যেন এক হাতাহাতি ব্যাপার চলছে। আমি বসেছি ছইয়ের সামনে, আর ওরা বসেছে গাড়ির পেছন দিকটায়। সেদিকে বেশি অন্ধকার, কারণ ছইয়ের ওই দিকটায় চাঁচের পর্দা আটা। ধরে রাখবি আমাকে, ছেড়ে দে, আমি নামবো, আমাকে নামতে দে, আমাকে ধরে রাখবি, তোর এত বড় সাহস, আমাকে ছাড়, ছেড়ে দে আমাকে। চুপ করে বস বোন, এরকম করিস না। শান্ত হ, শান্ত হ, চুপ করে বস। আমি তোর দাদা, তুই চুপ কর। আমি কোনো কথা বলবার পূর্বে যুবকটি চাপা উদ্বেগের সুরে বললেন, ধরুন ওকে, ধরুন, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে, ধরুন ওকে। চাপা সুরে বলবার কারণ বোধহয় গাড়ির গাড়োয়ানের কানে কথাটা না যায়। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত দেব ভাবছি। এমন সময় যুবকটি বেদনার্থ কণ্ঠে পরক্ষণেই বললে, কামড়ে দিয়েছে হাতে, ধরবেন না, ধরবেন না ওকে। ততক্ষণ গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে। আমাদের দিকে চেয়ে বললে, কি বাবু, কি হয়েছে? গাড়োয়ানের কথার উত্তর দেওয়ার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। ওর দাদা বললে, ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। কিন্তু আমি কোনো কিছু বাধা দেওয়ার পূর্বেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে দিয়ে পৌঁছলো এবং গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার পূর্বেই আমি ও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এবং বোধ হয় মেয়েটির দাদাও। এই সময়ে কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিতি বুদ্ধির পরিচয় দিলে সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যে অপ্রকৃতিস্থ থাকবে এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে সেই লোক এটাই বোধ হয় এতক্ষণে ঠাউর করতে পারেনি। গাড়োয়ান তাড়াতাড়ি বললে, বাবু শিগগির চলুন, কাছেই পাতিহালের খাল, সেদিকে উনি না যায়, টিপ কলের আলোটা জ্বালুন। এমন হতভম্ব হয়ে গিয়েছি আমরা যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনের কারোর মনেই নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় দূরশি আন্দাজ পথ ছুটে যাওয়ার পরে একটা সরু খালের ধারে পৌঁছলাম। তার দুপারে নিবিড় কষার ছাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবারও অবকাশ পাওয়া যায়নি জিনিসটার গুরুত্ব কতটা বা এ থেকে কত কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বললে, আর কোনো দিকে কোনো জলা আছে? হ্যাঁ গাড়োয়ান? না বাবু, কাছে পিঠে আর জলা নেই, তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন, আমরা বাকি দুজন অন্যদিকে যাই। আমি খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশীর রাত্রের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, ঘন্টাখানেক বোধহয় হবে, তারও বেশি হয়তো। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা শুনলাম, বাবু, বাবু। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটা গ্রাম্য লোক, ওদের হাতে একটা হেরিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, কি হলো, পাওয়া গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটা বললে, এসব রয়েছে তেনার আমার বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিতে ঢুকেছি সন্ধ্যের একটু পরে।
দেখি গোয়াল ঘরের একপাশে একটা পরমা সুন্দরী স্ত্রী লোক। এখন আমি তো চমকে উঠেছি বাপু, এ কি! তারপর বাড়ির লোক এসে পড়লো, তারপর এনারা গিয়ে পড়লেন। তাদের আমরা বাড়িতে বসিয়ে আপনার খোঁজে বেরোলুম। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলের এ কি কষ্ট। চলুন গরিবের বাড়ি, দুটো ভাত ডাল রান্না করে খান। দিদি ঠাকুরনের মাথাটা যদি ভালো হতো একটু, তো দিদি ঠাকুরন একেবারে লক্ষ্মীর পিতিম। আমাদের বাড়িতে তার পায়ে ধুলো পড়েছে। আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম, কতকালের ভাগ্যি আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে থাকুন, কাল ভোরে আমি আমার গাড়িতে তিরল পৌঁছে দেব আপনাদের। অমন হয়। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছালাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। একবার ভাবি সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরলে চলে যেতুম। আসলে নিয়তি যাকে যেখানে টানে। তিরল গেলে কি নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? বাড়িটা ওদেশের চলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া, বাইরের বেশ বড় একখানা বৈঠকখানা আর 2 কামরা, মাটির দেওয়ালের ব্যবধান। সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠানের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2টো কামরার মধ্যে যেটা ছোট, সেটার পেছনের দোর খুলে কিন্তু বাইরের উঠোনে আসা যায় না, সেটি অন্তঃপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধারা, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাক সবজি স্বজনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করলে পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার দেখে কেউ বলতেও পারবে না কিছুক্ষণ আগে এই গাড়িতে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে। নানা রকম কথাবার্তা জিজ্ঞাসা করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় রুটে গিয়েছে। রাত 11টা প্রায় বাজে। পূর্ণিমা এসে আমাদের ডেকে নিয়ে গেল খেতে। আমি বললাম, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জে হেসে বললে, ওরা সব এসেছে কেন জানেন? আমায় নাকি দেখতে এসেছে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে, 2খানা হাত 2খানা পা, আমায় দেখবার কি আছে? ওর দাদা বললে, আর কি কথা হলো? আর কিছু না, এই আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এইসবই জিজ্ঞাসা করছিল। তারপর বেশ দিব্যি সহজভাবেই বললে, আর বলছিল তোমার বিয়ে হয়নি। আমি বললাম, এবছর আমার বিয়ে দেবেন বলেছেন বাবা। বলে সে আমাদের পাতে ডাল নাকি পরিবেশন করতে আরম্ভ করলে। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমায় চোখ টিপলে। পাগল হোক, উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে। অবাকেরও স্বাদ এ জীবনে পূর্ণ হবার নয়, কিন্তু এই ধরনের 2-একটা বেফাস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি। খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর শুনেছি। এমন একটি সুন্দর চাল চলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানো সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতে পারবে না। আমায় বললে, আপনাকে আমরা বড় কষ্ট দিলুম, আমাদের শয়লাডিতে যাবেন কিন্তু দাদা একবার। বেশ, যাবো বই কি দিদি, নিশ্চয়ই যাব। এই পুজোর সময়েই যাবেন। আমাদের ওখানে 2খানা পুজো হয়, একখানা কলিয়ারি বাবুরা করে আর একখানা বাজারে হয়, শখের থিয়েটার হয়। ওর দাদা এই সময়ে বললে, আর একটা জিনিস দেখবেন,
সাঁওতালের নাচ সে একটা দেখবার জিনিস। আসুন পুজোর সময়, ভারী খুশি হব আমরা আপনি এলে। তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন রাখতেই হবে আপনার। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বললে আমাদের সকলকে দুধ দিতে। পূর্ণিমা বললে, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো তো খুকি, ডালের হাতায় তো আর দুধ দেওয়া যাবে না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলি মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। আহারাদির প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লুম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ঘরে ছোট কামরাটায় এবং আমি বড় কামরাটায়। এবার আমি নিজের কথা বলি। শরীর ও মন বড় ক্লান্ত ছিল। অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কতক্ষণ পরে জানি না, এবং কেন তাও জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। ভাবলুম নিশ্চয়ই নদীর হাওয়া ঠান্ডা লেগে গিয়েছে কিংবা ওই রকম কিছু। অমন হয়। আবার ঘুমোবার চেষ্টা করি। এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কীরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে। হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকা বটে, যেন গোঙানি বা কাতরানির শব্দের মতো। একটু পরে আর শব্দ শুনতে পেলাম না। আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল খুব ভোরে। পাশের কামরার দৌড় তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলাম। আধ ঘন্টা বেড়ানোর পরে ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকও না। আরও আধা ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধারা উঠে বাইরের ঘরে দাওয়ায় এসে বসল। আমায় বলল, ঘুমোলেন কেমন বাবু? মশা কামড়ায়নি? এরা এখনো ঘুমোচ্ছেন নাকি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম। তারপরে সে উঠে কোথাও বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজল, তখনও পূর্ণিমা বা তার দাদার ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30 দস্তর মতো বেলা। খুব রোদ উঠে গিয়েছে চারিধারে। রসিক আবার জিজ্ঞাসা করল, এরা এখনো ওঠেনি? আমি বললাম, কই না, ওঠেনি তো। গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। আবার কাহিনী শেষ হয়ে এসেছে। বেলা 9টার সময়ও যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলেই মনে হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকের ছোট জানলাটার দিকে উকি মেরে দেখতে লাগলাম। ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিত। এই অবস্থায় জানলা দিয়ে চেয়ে দেখতে দ্বিধাবোধ করছিলাম, কিন্তু একবার দেখাটা দরকার। ব্যাপারটা কি ওদের? জানলা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধ হয়। ঠিক বলতে পারিনি, কারণ আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়েছিল। কি যে ঘটেছে কি না ঘটেছে আমার খেয়াল ছিল না। জানলা দিয়ে যা দেখলুম তা এই। প্রথমে আমার চোখে পড়ল ঘরে এত রক্ত কেন। চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তে আর সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপর হয়ে কেমন একটা অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে। বিছানা রক্তে ভাসছে, মেঝেতে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ভাসছে। আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের ওপর পড়ে আছে, জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না। একটা পাশবালিশ চৌকির ওপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়ে, সেটাও রক্ত মাখা। আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল নাকি। লোকজন চারিধারে থেকে এসে পড়ল। আমার জ্ঞান ছিল না। মাথায় জল টল দিয়ে আমায় সকলে চাঙ্গা করে 10-15 মিনিট পরে এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকল। তারা দেখলে পূর্ণিমার দাদার গলায়, কাঁধে ও হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনো কাটার জন্য একখানা বড় বঁটি গৃহস্থেরা দিয়েছিল, সেখানে রক্ত মাখা অবস্থায় বিছানার ওপাশে পড়ে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে কিন্তু খুব বেশি রক্ত নেই।
কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী রাত্রে কোনো এক সময়ে বীভৎস কাণ্ড ঘটিয়েছে। আমার পাশে শুয়ে আছিস? কি বলছিস? আমি তো দাদা। দাদা? আমার তো কোনো দাদা নেই, আমি তো মানুষই নই। এবার তোকে আমি খুন করব। নিজের হাতে ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘরে নিদ্রায় অভিভূতা। দিব্যি শান্ত নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে। আমার যখন জ্ঞান হয়ে ঘরে ঢুকেছি তখনও ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছে কি সুন্দর, আরো ছেলে মানুষই, নিষ্পাপ সরলা বালিকার মতো। নারীর প্রলয়ঙ্কারী ধ্বংসমূর্তি সেই ভয়ানক প্রভাবে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে দেয় আনে মৃত্যু। এক হাতে তার খড়গ, অন্য হাতে বড়া ভয়। অতঃপর যা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়ল। পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি খুলে পড়লাম। তাদের জেরায় প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমিই করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বস্ত্র, বটি, বিছানা। উন্মত্ততায় ঘুম সহজে ভাঙেনি তাই রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা এর নিরুদ্বেগে ঘুম হলো। পুলিশকেও কষ্ট করে ওর ঘুম ভাঙতে হলো। আমি ওর পাশে দাঁড়ালো। এই অন্ধকার রাত্রে অসহায় উন্মতিনীর আর কে ছিল সেখানে? যদি ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে, কি পুরুষ, এমনকি থানার মুসলমান দারোগা বাবু পর্যন্ত। শয়লাডি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন, তার সঙ্গে তার 3টি বন্ধু। ওদের মুখে প্রথমে শুনল পূর্ণিমা বিবাহিত। পাগল বলে স্বামী নেয় না। সে কখনো জানে সে বিবাহিত, কখনো আবার ভুলে যায়। পূর্ণিমার মা নেই, তাও এই প্রথম শুনলাম। ভদ্রবংশের ব্যাপার, এ নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকে তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটি উঠেছিল, কিন্তু একটু অন্যভাবে। কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দারুণ ব্যাপারের জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজে রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলুম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নয়। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেস যখন ওঠানো হচ্ছে তখন এক গাল হেসে ও আমার দিকে চেয়ে বলল, আমাদের শয়লাডিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? ওর বাবাকে বললে, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি নে। দাদার কাছে কানের দুল দুটো আমার খোলা আছে, কানটা বড্ড ন্যাড়া ন্যাড়া লাগছে। এইসব কয়েক বছর আগের কথা। অনেকেই বুঝতে পারবেন আমি কোন ঘটনার কথা বলছি। মানুষ চলে যায়, স্মৃতি থাকে। জীবনের উপর কত চিতার ছাই ছড়ানো। সেই ছায়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিত সে হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে তখন ভাবি সে নেই। এতদিনে রাঁচি উন্মাদ আশ্রমে অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে। ভগবান আর ওকে কতকাল কষ্ট দেবেন বলা বাহুল্য। এই কাহিনীর মধ্যে আমি সব কাল্পনিক নাম ধাম ব্যবহার করেছি, কারণ সহজে অনুমেয়। শুনছিলেন আজকের গল্প তিরলের বালা। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এরকম আরও গল্প শুনতে
আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।